আমি ঝুমি রহমান আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নিউজ শো নির্বাচিত খবরে। আজ দিনভর যে প্রধান খবর আলোচনার খোরাক জুগিয়েছে, যে খবরগুলো ভীষণ রকম জনগুরুত্বপূর্ণ, তেমন কিছু নির্বাচিত খবরের নির্মোহ বিশ্লেষণ নিয়ে আমাদের এই আয়োজন। আর আজ আলোচনার জন্য পুরো সময় জুড়ে আমাদের সাথে স্টুডিওতে আছেন সাংবাদিক ও বিশ্লেষক আমিরুল মোমিনিন মানিক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। এবং উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ সাইফুল আলম চৌধুরী, আপনাকেও স্বাগত জানাচ্ছি। এছাড়াও এই আলোচনায় নানান সময়ে একাধিক অতিথি আমাদের সাথে যোগ দেবেন, জানাবেন তাদের মতামত আর বিশ্লেষণ। আজকের নির্বাচিত খবরে যে খবরটিকে নির্বাচন করেছে সেখানে বলা হচ্ছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে ভারত। শুক্রবার সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, নয়াদিল্লিতে শেখ হাসিনার দেয়া বক্তব্যকে সমর্থন করে না ভারত। এদিকে শেখ হাসিনাকে নিয়ে ভারত সরকারের অস্বস্তির কথা তুলে ধরেছে বিবিসি সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এই নিয়ে একটি প্রতিবেদন রয়েছে আমাদের কাছে, চলুন দেখে আসি। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, নয়াদিল্লিতে গত 5 অগাস্টের সংবাদ সম্মেলনটি ছিল বেসরকারি উদ্যোগ, তাতে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না। I am reiterating it here. Government had no role to play in what was an event by a private media entity. শেখ হাসিনার সংবাদ সম্মেলনের বিষয়ে আগেও ভারত অবস্থান স্পষ্ট করেছিল জানিয়ে সেটি পুনর্ব্যক্ত করেন জয়সওয়াল। জানান, বাংলাদেশের বর্তমান সরকারের বিষয়ে ওই অনুষ্ঠানে যেসব বক্তব্য দেওয়া হয়েছে তাতে ভারত সরকারের কোনো সমর্থন নেই। कि सरकार उस मंच से कहे गए সংবাদ সম্মেলনের আগেই ভারত সরকারের অবস্থান স্পষ্ট করা হয়েছিল। আমি আবারও তা পুনর্ব্যক্ত করতে চাই। বেসরকারি ওই আয়োজনে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না এবং ওই ফোরামে বলা কোনো বক্তব্যই ভারত সরকার সমর্থন করে না, বিশেষ করে বাংলাদেশের নির্বাচিত সরকারকে নিয়ে করা মন্তব্য उसका समर्थन नहीं करती है। সংবাদ সম্মেলনে বাংলাদেশের পাকিস্তান হয়ে ওঠার যে দাবি উঠেছে সে ব্যাপারেও সরাসরি জবাব দেননি জয়সওয়াল। তবে প্রতিবেশীদের সব কর্মকাণ্ড পর্যবেক্ষণ ও জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয় বলে মন্তব্য করেন তিনি। We continue to closely follow developments that happen in our neighborhood. বাংলাদেশের পক্ষ থেকে জ্বালানি চাওয়ার বিষয়ে এই কূটনীতিক জানান, ঢাকার সাথে বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা চলমান রয়েছে। এর আগে গত বুধবার ক্ষমতাচ্যুতির দ্বিতীয় বার্ষিকীতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা দিল্লিতে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। এই ঘটনার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় ঢাকা। এদিকে ক্ষমতাচ্যুত হওয়ার পরে 2 বছর ধরে শেখ হাসিনার ভারতে অবস্থান ঢাকার সাথে দিল্লির সম্পর্কে অস্বস্তি বাড়াচ্ছে, এমন খবর দিয়েছে বিবিসি সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। খবরে বলা হচ্ছে, 2 দেশের গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হলেও শেখ হাসিনার ভারতে অবস্থান কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হতে দিচ্ছে না। বিবিসির ওই প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের পুনর্বাসনে ভারত সাহায্য করবে, শেখ হাসিনার এমন প্রত্যাশা ছিল। কিন্তু সেই লক্ষ্যে দিল্লি গত 2 বছরে যে প্রস্তাবই দিয়েছে শেখ হাসিনা তাতে রাজি হননি। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। দর্শক, এই প্রতিবেদনটি দেখছিলাম, পাশাপাশি আরেকটি প্রতিবেদনও আজকে দেখতে চাই। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে ভারত। যেই বিষয়টি নিয়ে ভারতের সরকারের পক্ষ থেকেও একটি মন্তব্য জানানো হয়েছে। পাশাপাশি সরকারের কূটনৈতিক ব্যর্থতার কারণেই দিল্লিতে বসে ফ্যাসিস্টরা সংবাদ সম্মেলন করার সুযোগ পেয়েছে বলেও মন্তব্য করেছে বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। এই বক্তব্যটিও একটু শুনে আসবো। দিল্লিতে বসে প্রেস কনফারেন্স করার সুযোগ পাচ্ছে পতিত স্বৈরাচার শক্তি, এবং এটা তো হবার ছিল, এটা যে হঠাৎ করে হয়ে গেছে এরকম কিন্তু না। এবং সরকারের জায়গা থেকে যথাযথ ব্যবস্থা না নেওয়ার ফলে, কূটনৈতিক পদক্ষেপ না নেওয়ার ফলেই কিন্তু পতিত স্বৈরাচার শক্তি, ফ্যাসিস্ট শক্তি এটা করার সুযোগ পাচ্ছে। ভারতীয় হাইকমিশনকে ডাকা উচিত ছিল সরকারের, এবং ডেকে কঠোরভাবে এটার নিন্দা জানানো উচিত ছিল, এবং পরবর্তীতে এই ধরনের ঘটনাগুলো সরকার কী ব্যবস্থা নেবে, কোন ধরনের কূটনৈতিক ব্যবস্থা নেবে, এইটা জনগণের সামনে উন্মুক্ত করা উচিত ছিল। আমরা সরকারের পক্ষ থেকেও এই বিষয়টি নিয়ে একটি বিবৃতি দেখেছি এর আগে, এবং আজকে ভারতের সরকারের একটি মন্তব্য এবং পাশাপাশি বিরোধী দলের নেতার যেই মন্তব্য, সব কিছু মিলিয়ে আসলে আমিরুল মোমিনিন মানিক, আপনার কাছে আসি। কি মনে হচ্ছে দিল্লিতে বসে শেখ হাসিনার যেই সংবাদ সম্মেলনটি, সেটি আসলে বাংলাদেশে কতটা আলোচিত হচ্ছে এবং বাংলাদেশের অবস্থান কতটুকু যৌক্তিক হয়েছে বলে মনে করছেন? ধন্যবাদ আপনাকে এবং সহ আলোচক সাইফুল ভাইয়ের প্রতি অনেক ধন্যবাদ। এই মুহূর্তে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা।
ভারতের তরফ থেকে যে ব্যাখ্যাটা বারবার দেওয়া হচ্ছে যে আমরা তো শেখ হাসিনাকে পৃষ্ঠপোষকতা দিচ্ছি না, বা শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন দিল্লির কনফারেন্সে সেই বক্তব্যকে সমর্থন করছি না, কিন্তু এখানে স্পষ্টভাবে একটা ডুয়েল গেম পলিসি আমরা দেখতে পাচ্ছি। ভারতের তরফ থেকে বলা হচ্ছে যে আমরা তার বক্তব্য সমর্থন করছি না, কিন্তু তাদের অনুমতি নিয়েই তো দিল্লিতে এইরকম একটা কনফারেন্সে বক্তব্য দিতে পেরেছেন শেখ হাসিনা। উদাহরণস্বরূপ ধরুন, বাংলাদেশে যদি কোনো সেমিনার হয়, সেটা বেসরকারি পর্যায়ে হোক, সেইখানে সেভেন সিস্টার্সের বিচ্ছিন্নতা নিয়ে আলাপ আলোচনা হয়, সেটা কি ভারতের জন্য স্বস্তিদায়ক হবে? তখন ভারত প্রশ্ন উঠালে আমরা যদি বলি, সরকারের পক্ষ থেকে যদি বলা হয় যে সেভেন সিস্টার্সের বিচ্ছিন্নতা বা স্বাধীনতা নিয়ে এখানে কি আলাপ আলোচনা হয়েছে সেটা আমরা সমর্থন করছি না, কিন্তু ঢাকা যদি অনুমতি না দেয় তাহলে বাংলাদেশের কোনো গ্রুপ, কোনো গোষ্ঠী, অ্যাসোসিয়েশন বা কোনো সংগঠন কি এইরকম সভা সেমিনার করতে পারবে? ঠিক একইভাবে তো বলা যায় যে দিল্লিতে যে কনফারেন্স হয়েছে এটার অনুমতি তো দিল্লির প্রশাসন দিয়েছে। সুতরাং যে ধরনের দ্বিচারিতা আমরা দেখতে পাচ্ছি সেটা খুবই দুঃখজনক। রণধীর জয়সওয়ালকে আজকেও জিজ্ঞেস করা হলো, কদিন আগেও জিজ্ঞেস করা হয়েছে, একই ধরনের বক্তব্য দিয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে, প্রথমত 2 বছর ধরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে অবস্থান করছেন, আপনারা এখন পর্যন্ত আমাদেরকে কনভিন্স করতে পারেননি যে কোন স্ট্যাটাসে শেখ হাসিনাকে সেখানে জায়গা দিয়েছেন। আর দ্বিতীয়ত হচ্ছে, তিনি সেখানে অবস্থান করে অনবরত ফোন কনফারেন্স করছেন, নানা ধরনের কথা বলছেন, সবগুলোই উস্কানিমূলক। বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছে, এটাকে তো মেনেই নিতে পারছেন না তারা। এর সঙ্গে আমাদের প্রতিবেশী যদি ভারত এই ধরনের পৃষ্ঠপোষকতা দেয় তাহলে খুবই দুঃখজনক। যেমন একটা বয়ান ছড়িয়ে দেওয়া হচ্ছে যে বাংলাদেশ পাকিস্তান হয়ে গেছে, মানে ভারতের পাশে আরেকটা পাকিস্তান। খুবই দুঃখজনক। আমরা মুক্তিযুদ্ধ করে পাকিস্তান থেকে স্বাধীনতা অর্জন করেছি, আমি ব্যক্তিগতভাবে একজন মুক্তিযোদ্ধার সন্তান। এই ধরনের মন্তব্য আসলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বিপরীতে যায় এবং আমাদের যে জন আকাঙ্ক্ষা সেটার সম্পূর্ণভাবে বিপরীত। সুতরাং এইরকম বয়ান ছড়িয়ে বাংলাদেশের গণ অভ্যুত্থানকে খাটো করা যাবে না। দেখুন, যে ঘটনাটি ঘটেছে, বাংলাদেশের তরফ থেকে বারবার নোটিশ করার পরেও শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে কোনো ধরনের সুস্পষ্ট জবাব দেওয়া হয়নি। এ পর্যন্ত 4 বার বাংলাদেশের পক্ষ থেকে চিঠি লেখা হয়েছে কূটনৈতিক পন্থা অবলম্বন করে যে শেখ হাসিনাকে ফিরিয়ে দেন, এবং সর্বশেষ 1 মাস আগে আরেকজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও আমরা ফেরত চেয়েছি। সেই সব বিষয়ে কিন্তু কোনো কথা নেই। কিন্তু কি নিয়ে কথা হচ্ছে? কথা হচ্ছে যে বাংলাদেশে একটা অস্থিতিশীলতা তৈরি হয়েছে, বাংলাদেশে মৌলবাদীদের উত্থান হচ্ছে। আচ্ছা, আমাদের যে গণ অভ্যুত্থান হয়েছে সেখানে তো সুস্পষ্টভাবেই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, যেটা জাতিসংঘের প্রতিবেদনে কিন্তু সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। তো জাতিসংঘের এইরকম একটা তদন্ত প্রতিবেদন থাকার পরেও ওই ঘটনার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিবর্গকে আশ্রয় দিয়ে দিল্লি কিন্তু আমাদের অপ্রতিবেশী সুলভ আচরণ করছে। ভারতের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের কোনো বিরোধ নেই, বরং আমি সবসময় এটা মনে করি যে বাঙালি মুসলমান এবং হিন্দুরা ভারতবর্ষ নির্মাণে এখন যে ভারতের অবকাঠামো দেখছি, উন্নয়ন অগ্রগতি দেখছি, যদি আমি 300 বছরের ইতিহাসকে সামনে রেখি, আমরা বাঙালি মুসলমান এবং হিন্দুরা ভারতকে গড়ে তুলেছি। ভারতের জনগণের দুঃখে আমরা যেমন কষ্ট পাই, একইভাবে আমাদের সমস্যাতেও তারাও বিভিন্ন সময় প্রতিবাদ মুখর হয়ে ওঠে। সমস্যাটা হচ্ছে বাংলাদেশের উপর চাপিয়ে দেয়া দিল্লির একতরফা আধিপত্যবাদী নীতি। এই যে আমাদের পররাষ্ট্র দপ্তর থেকে যে নিন্দাটা জানানো হয়েছে শেখ হাসিনা বক্তব্য দেওয়ার পরে, সেখানে কঠোর ভাষায় নিন্দা জানানো হয়েছে। বাংলাদেশ আউটরিচড এরকম বলা হয়েছে। মানে কূটনীতির ভাষা যদি বিশ্লেষণ করা হয়, একটা দেশ কখন এই রকম কড়া বার্তা দেয়? যখন সে সংক্ষুব্ধ থাকে, সে মনে করে যে আমার স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কর্মকাণ্ড হচ্ছে প্রতিবেশী দেশ থেকে, তখনই এই ধরনের একটা বিবৃতি দেয়, যেটাকে কূটনীতির ভাষায় বলা যায় যে বাংলাদেশ তার বিবৃতির মধ্য দিয়ে 7 নম্বর বিপদ সংকেত পাঠিয়েছে ভারতকে। তো আমি মনে করি প্রতিবেশী কখনোই বদলানো যাবে না, কিন্তু আমাদের বৃহৎ প্রতিবেশী ভারতকে অবশ্যই আমাদের প্রতি সুবিবেচনা প্রসূত আচরণ করতে হবে। সীমান্ত হত্যা, আমাদের বাণিজ্যিক যে অসমতা, দীর্ঘদিন ধরে পানির ন্যায্য হিস্যা না দেওয়া, এই বিষয়গুলো সমাধানের পাশাপাশি আমাদের গণ অভ্যুত্থানের সঙ্গে যে হত্যাকাণ্ড হয়েছে তার সঙ্গে জড়িত ব্যক্তিবর্গকে আশ্রয় না দিয়ে বরং
প্রত্যর্পণ যে আইন আছে সেই আইন অনুযায়ী কূটনীতির পদক্ষেপ অনুযায়ী তাদেরকে ফিরিয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি। জি, ধন্যবাদ। এই আরো বিস্তারিত আসবো, আমি সাইফুল আলম চৌধুরীর কাছে আসতে চাই, তবে আমাদের সাথে অনলাইনে একজন অতিথি রয়েছেন, তাকে যুক্ত করে নিই। সাবেক সচিব ও রাষ্ট্রদূত কামরুল হাসান যুক্ত হয়েছেন। কামরুল হাসান, আপনি নিশ্চয়ই আমাদের শুনতে পাচ্ছেন আশা করছি, এবং আপনার কাছে আসবো। আমি একটু সাইফুল আলম চৌধুরীর মন্তব্য নিয়ে আসি, যেই বিষয়টি নিয়ে বলছিলেন। পাশাপাশি আমি নাহিদ ইসলামের বক্তব্যটিকেও এখানে আনতে চাই। তিনি যে বলেছেন সরকারের কূটনৈতিকভাবে ব্যর্থ হচ্ছে, কিন্তু আমরা যদি দেখি যে এই প্রেস কনফারেন্সের একদিন আগে যিনি প্রধানমন্ত্রী উপদেষ্টা রয়েছেন তিনি কিন্তু ভারতের হাই কমিশনের সাথে সৌজন্য সাক্ষাৎ, কিন্তু সেখানেও কিন্তু এই বিষয়টি নিয়ে কথা বলেছেন, যেটি আমাদেরকে জানানো হয়েছে। আসলে সব কিছু মিলিয়ে আপনার মন্তব্য? প্রথম কথা হচ্ছে ইস্যুটা তো নতুন না, ইস্যুটা 2 বছরের বেশি সময় ধরে আছে, এবং এটা টোটালি আসলে আমরা যতই বলি না কেন যে দুই দেশের পক্ষ থেকে এটা আসলে আমার মতে এটা ডিপ্লোম্যাটিক এবং পলিটিক্যাল ইস্যু। এটা ডিপ্লোম্যাটিক্যালি এবং পলিটিক্যালি মোস্ট মানে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে আপনি ডিপ্লোম্যাটিক্যালি যদি এটাতে নেগোসিয়েশন আসতে না পারেন তাহলে এইটা দেখেন উনি হয়তো ভালো বলতে পারবেন যে এলিফ্যান্ট ইন দ্য রুম বলে একটা কথা আছে, যে আপনি প্রকাশ্যে আমি কি এমন ডিপ্লোমেসিতে এমন কিছু জিনিস থাকে যে প্রকাশ্যে আমি বলতে পারবো না, কিন্তু বিহাইন্ড দ্য কার্টেন আমার মধ্যে আলোচনা হবে। সো এইটা ধরেন তেমন একটা ইস্যু গত 2 বছর ধরে। বাংলাদেশের সাথে ইন্ডিয়ার ওপেন ইস্যুগুলো কি, ধরেন তিস্তা, গঙ্গা, সীমান্ত সমস্যা, আঞ্চলিক নিরাপত্তা, যেগুলো আমরা বলি। দেখেন কড়া ভাষায় বাংলাদেশ প্রতিবাদপত্র দিল, তার পরের দিনই ইন্ডিয়ান হাই কমিশনারকে ডেকে বললো যে আমি তোমার কাছ থেকে ডিজেল বেশি চাই। সো আসলে এইটা ডিপ্লোমেসিতে আমরা যেভাবে পলিটিক্যালি কথা বলি বা পপুলিস্ট ধরনের কথা বলি, এইটা ডিপ্লোমেসিতে আসলে যায় না। এটা শুধু বাংলাদেশ বলে না, এটা ধরেন আমেরিকার সাথে হোক, এটা ধরেন ইউরোপের কোনো কান্ট্রির সাথে হোক, ডিপ্লোমেসি ইজ টোটালি ডিফারেন্ট। আপনি এখানে এখানে সমস্যা হচ্ছে ডিপ্লোমেসির সাথে পলিটিক্সের বিষয়টা মিশে গেছে। সো ফলে এটা আপনাকে নাহিদ সাহেব বলেছেন, ফাইন। তাহলে আমার প্রশ্ন হচ্ছে ওনারা তো ক্ষমতায় ছিলেন, তখনও তো ইস্যুটা ছিল। সো হোয়াট হ্যাপেন দ্যাট টাইম? কিছুই না। আপনি দেখবেন আমি 5ই আগস্ট যদি ডিপ্লোমেসিটা কেন বলছি, 5ই আগস্ট যদি প্রথম আলোতে ছাপা হয়েছে সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনের একটা ইন্টারভিউ, সেখানে 2টো প্রশ্নের উত্তরে লেখা আছে প্রফেসর ইউনুস ওনাকে বলেছিলেন অন্য দেশ ঘুরে এসে প্রয়োজনে আসার সময় অথবা যাওয়ার সময় একটু দিল্লি ঘুরে এসো। মানে দিল্লির সাথে সম্পর্ক তৈরি করার জন্য প্রফেসর ইউনুস কতটা অ্যাগ্রিভ ছিলেন, কিন্তু তিনি সেখানে সক্ষম। হ্যাঁ, সেখানে সো এটা ডিপ্লোমেসিতে এমন কিছু বিষয় থাকে যেটাকে বলা হয় এলিফ্যান্ট ইন দ্য রুম, যে আপনি প্রকাশ আনতে পারবেন না, সেইগুলো সেটেল না হওয়া পর্যন্ত দৃশ্যমান ইস্যুগুলো আসলে সেটেল হয় না। সো এইটা দিয়ে আমরা যতই কথা বলি না কেন, এইটা আসলে সমাধানে আসবে না যতক্ষণ পর্যন্ত না বোথ পার্টির শীর্ষ লেভেলে আপনার বিহাইন্ড দ্য কার্টেন এটা সমঝোতাটা না হবে। এটা আপনি পপুলার রাজনীতির জন্য অনেক কথাটাকে এখন বর্তমান যে সরকার রয়েছে তারা কি সেই চেষ্টাতে করছেন? আমার বাংলাদেশকে যেরকম ইন্ডিয়ার লাগবে, ইন্ডিয়ার বাংলাদেশকে লাগবে, দুপক্ষই জানে। হ্যাঁ, তো শেখ হাসিনা ইস্যুতে যদি ইন্ডিয়া অ্যাগ্রেসিভ হয় তাহলে কি আমার এখানে ব্যবসা করা বন্ধ করে দিয়েছে? জি। হ্যাঁ, আর বাংলাদেশে কি ডিজেল চাওয়া, কাঁচামরিচ চাওয়া বন্ধ করে দিয়েছে? আপনার কাঁচামরিচের প্রবলেম হলে আপনি কার থেকে আনলেন? কারণ আমার আগে একটা অপশন ছিল বিকল্প, মিয়ানমার, বিশেষ করে খাবার দাবারের ক্ষেত্রে, চালের ক্ষেত্রে, পেঁয়াজের ক্ষেত্রে, অনেক কিছুর ক্ষেত্রে, সেইটা আমার ব্লকড এখন। সো আমি তো আমার লাভই চাইবো আমি বাংলাদেশি হিসেবে আমার লাভ চাইবো। কোথা থেকে আমার ট্রান্সপোর্ট কস্ট কম হয়, কোথা থেকে আমার আনতে গেলে কম হয়, ঠিক আছে? আপনি ডিজেল বলেন, আপনি বলেন, আমার কিন্তু বড় একটা জায়গা মিয়ানমার আমার অনেক দিন ধরেই লাস্ট কাপল অফ ইয়ার্সে আমি স্ট্যাক হয়ে আছি। সো এই জায়গাটাই ফলে আপনার আরও অনেক বিষয় আছে, জিওপলিটিক্সের অনেক বিষয় আছে। বাংলাদেশ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ বঙ্গোপসাগর। এখানে শুধু ইন্ডিয়া শুধু আমার সাথে খেলবে তা না, আরও অনেক দেশও খেলবে। হ্যাঁ, সো খেলছেও, মানে এটা ওপেন সিক্রেট, আমরা বুঝি, কিন্তু এগুলো বলা যায় না। হ্যাঁ, সো এইখানে অনেক কিছু বিষয় আছে যেগুলো আসলে টোটালি ডিপ্লোমেসি এবং পলিটিক্সের সাথে রিলেটেড। এগুলো নিয়ে পপুলিস্ট ধারণার বশবর্তী আসলে সরকার চলে না, অতীতেও চলেনি। আমি তো বললাম, তহিদ হোসেন স্যার নিজেই বললেন যে ওনাকে প্রফেসর ইউনুস কয়েকবার বলছে যে একটু ঘুরে এসে দিল্লিতে হয়ে ঘুরে এসো। হ্যাঁ, উনি সরাসরি বলছেন স্যার আমন্ত্রণ না জানালে আমি কেউ যাবো, ঠিক আছে? সো এইটা হচ্ছে আসলে ডিপ্লোমেসি। যেখানে পলিটিক্স জড়িত হয় সেটা আরও বেশি, অনেক বেশি আসলে গোপন কিছু জিনিস জড়িত থাকে যেগুলো আসলে প্রকাশ্যে সরকার বা দুই পক্ষই বলতে পারে না।
জি, আমরা এবারে একটু কামরুল হাসানের কাছে আসতে চাই। আপনার কাছে প্রশ্নটি রাখবো যে শেখ হাসিনা ভারতের সরকারের তত্ত্বাবধানেই রয়েছেন। তিনি সেখানে বসেই যে আমরা দেখেছি যে প্রেস ব্রিফিং এর শেষে তিনি বলেছেন যে অনলাইনে তার ইমেইলে প্রশ্ন করলে তিনি উত্তর দিবেন। আবার ভারতের যে অবস্থান যে তারা বলছে সেই বক্তৃতার সাথে ভারত সমর্থন করে না, কিন্তু বাংলাদেশ সরকারের ক্ষেত্রেও কিন্তু ভারত বলছে যে বর্তমান সরকারের সাথে ভারত দ্বিপক্ষীয় সম্পর্কে এগিয়ে নিতে চায়। সবকিছু মিলিয়ে আসলে ভারতের অবস্থানটি কেমন মনে হচ্ছে? আসলে মানে প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিয়ে ভারত একটা অদ্ভুত রকমের সমস্যায় পড়ে গেছে। একটা হলো যে ওই রাজনৈতিক দলটির সাথে তাদের রাজনৈতিক দলগুলির দীর্ঘকালীন সম্পর্ক, এবং গত 17 বছর ধরে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, এবং ভারতের নিরাপত্তার ক্ষেত্রে সেই সময় বাংলাদেশের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। তো ওই রকম একজন বন্ধুকে হঠাৎ করে ত্যাগ করা আসলে খুব কঠিন ব্যাপার। হ্যাঁ, তো ভারত যেটা চেষ্টা করছে সেটা হলো যে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করা, কিন্তু একই সাথে প্রাক্তন প্রধানমন্ত্রীকে একেবারে আমরা যেটাকে বলি যে পিছনের দিকে ঠেলে দেওয়া অথবা তার সাথে সমস্ত সম্পর্ক চুকিয়ে ফেলা, সেটা তারা করছে না। আর আরেকটি বিষয় যেটা বলেছেন সেটা হলো যে আপনার তিনি যে সাংবাদিক সম্মেলনটি করলেন, সে সাংবাদিক সম্মেলনটি ইচ্ছা করলে কিন্তু বিলম্বিত করা যেত অথবা বন্ধ করা যেত, কারণ ভারত সরকারের সিকিউরিটি ক্লিয়ারেন্স ছাড়া এ ধরনের একটি তো আপনার সংবাদ সম্মেলন হতে পারে না। এবং এটি হলো প্রথম যেখানে তিনি সরাসরি সাংবাদিকদের সাথে সরাসরি কথা বলেছেন, যদিও এটা জুমের মাধ্যমে। আর প্রফেসর সাহেব যেটা বললেন, ওনার অনেকগুলি মানে বক্তব্যের সাথে আমি একমত। ডিপ্লোমেসিতে সবকিছু আসলে প্রকাশ্যে হয় না। মানে আমরা বলি যে নেপথ্যে ডিপ্লোমেসির অনেকটাই সমাধান হয়ে যায়। আর ভারত বাংলাদেশের এখনকার যে সমস্যা শুধু একটি তো না, আমরা যদি ধরি গঙ্গার পানি সমস্যা, তারপরে আপনার তিস্তা নিয়ে একটা সমস্যা, অভিন্ন নদী বন্টন মানে পানি ব্যবস্থা বন্টন, তারপরে আপনার যে স্থলবন্দর নিয়ে যে একটা জটিলতা, তারপর ট্রান্সশিপমেন্ট নিয়ে একটা জটিলতা, এগুলি আসলে মানে একটা শীর্ষ পর্যায়ের বৈঠকের পরেই এই জটগুলি খুলবে। তার আগে আসলে আমলা পর্যায়ে, এমনকি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়েও আলোচনা করে খুব একটা এগোনো যাবে না। আগে দুই সরকার প্রধানের মধ্যে একটা ব্রড আন্ডারস্ট্যান্ডিং লাগবে, এবং ব্রড আন্ডারস্ট্যান্ডিংটার ভিত্তিতেই পরবর্তীতে অন্যান্য বিষয়গুলি নিয়ে আলোচনা করা যাবে। ধাপে ধাপে টেকনিক্যাল কমিটি আলোচনা করবে, কিছু প্রকাশ্যে আলোচনা হবে, কিছু অপ্রকাশ্যে আলোচনা হবে। ফাইনালি এটার একটা চেহারা আমরা দেখব। আপনি যেটি বলছিলেন যে দুই সরকার প্রধানের মধ্যে, অর্থাৎ একেবারে শীর্ষ পর্যায়ে বৈঠকের মধ্য দিয়ে হয়তো বা এই সমস্যার অনেকগুলো সমাধান পাওয়া যেতে পারে। আমরা জানি যে প্রধানমন্ত্রীর ব্রিক্স সম্মেলনে যোগ দেওয়ার একটি আমন্ত্রণ রয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে, কিন্তু বর্তমান যেই পরিস্থিতি, অর্থাৎ এই যে প্রেস ব্রিফিংটাকে কেন্দ্র করে যেই পরিস্থিতি তৈরি হলো, বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ করার পরেও যেটি সম্পন্ন হলো এবং ভারতের অবস্থান, সবকিছু মিলে কি এখন বর্তমান সরকারের সাথে ভারতের যেই সম্পর্ক তারা বলছে যে এগিয়ে নিতে চায়, সেটিতে এই ধরনের কর্মকাণ্ড কি বাধা তৈরি করতে পারে কিনা? এটা তো অবশ্যই একটা বড় রকমের অস্বস্তিকর সম্পর্ক তৈরি করেছে, কিন্তু আমার ব্যক্তিগত অবস্থানটা হলো এরকম যে এই ধরনের আন্তর্জাতিক সম্মেলনে যেটা হয় যে সাইডলাইনে সরকার প্রধানদের মধ্যে সভা হয়, মানে আমরা যেটাকে বলি বাইলেটারাল আলোচনা হয়, সেটা খুব বেশি হলে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা। বাংলাদেশ ভারতের মধ্যে যে সমস্ত মানে যে অবস্থা এখন সম্পর্কটা পৌঁছেছে, তাতে এই ধরনের সাইডলাইনের আলাপে কিছু হবে না। এটার দরকার হলো একটা সরাসরি 3-4 দিনের একটা দ্বিপাক্ষিক সফর। এবং আমার মনে হয় যে সরকার প্রধান ব্রিক্স সম্মেলনের চেয়ে বড় একটা দ্বিপাক্ষিক সফরের দিকে বেশি গুরুত্ব দেওয়া উচিত, যেখানে বড় পরিসরে আমাদের সাথে ভারতের আলোচনা হবে।
ধন্যবাদ। এবারে আবারও আপনাদের কাছে ফিরে আসি। আমিরুল মোমিনিন, যেই আলোচনাটি চলছিল আসলে বর্তমান, আমি এই প্রশ্নটি আপনার কাছেও করতে চাই যে ভারতের যেই বক্তব্য, ভারতের হাই কমিশনার নতুন তিনি যখন পররাষ্ট্রমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন, তিনি যেটি বলেছেন যে তিনিও কিন্তু বলেছেন শীর্ষ পর্যায়ের অনেক আলোচনার সংকটের কথা রয়েছে, কিন্তু সফরটি হলে সেখানে হয়তো বা কোনো সমাধান আসতে পারে, এইরকম ইঙ্গিতও তিনি দিয়েছেন। কিন্তু বর্তমান যেই প্রেক্ষাপট ভারতকে নিয়ে, ভারত আর বাংলাদেশের মধ্যে চলছে, আসলে সেখানে কি মনে হচ্ছে যে প্রধানমন্ত্রীর সামনে ব্রিক্স সম্মেলনে যোগ দেওয়া বা সফরটি কেমন হতে পারে কিনা বা সমাধানের দিকে যেতে পারে কিনা? আমি এখন পর্যন্ত যতটুকু জানি, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি ব্রিক্স সম্মেলনের সেই আমন্ত্রণ গ্রহণ করছেন না, মানে তিনি যাচ্ছেন না। এর পেছনে তো অনেকগুলো কারণ আছে। প্রথমত আমাদের দেখতে হবে যে 12 এবং 13 সেপ্টেম্বর যে ব্রিক্স সম্মেলন, এই সম্মেলনকে ঘিরেই কিন্তু ফোকাস থাকবে। এত বড় একটা সম্মেলনের মধ্যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে গিয়ে কার সঙ্গে কতটুকু বৈঠক করতে পারবেন বা সেটা কতটুকু ফলপ্রসূ হবে। আমাদের সম্মানিত আলোচক যেটা বললেন যে একটা একক সফর প্রয়োজন, যেটা তিনি মালয়েশিয়া বা চীনে করেছেন। এইরকম দুই নেতা বসবেন একসঙ্গে, সমস্যাগুলো আলোচনা করবেন এবং একটা সমাধানের পথ বের করবেন। এর জন্য নিরঙ্কুশভাবে একটা সফর প্রয়োজন। সেই সফর হওয়ার সম্ভাবনা কতটুকু, এটা একটা বড় প্রশ্ন। দেখুন, আমাদের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান তিনি দিল্লি বিমানবন্দরে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন, এটা যেমন আছে। এরপরে আমরা দেখলাম তাকে ব্রিক্স সম্মেলনে যে চিঠি পাঠানো হয়েছে, সেখানে কিন্তু বিমস্টেকের চেয়ার হিসেবে দাওয়াত দেওয়া হয়েছে। যদিও এটার একটা ব্যাখ্যা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া হচ্ছে যে আমরা এভাবেই পাঠাই যখন কোনো সংস্থার চেয়ার থাকে কোনো দেশ বা তার প্রধানমন্ত্রীকে। কিন্তু এটাও একটা সন্দেহ তৈরি করেছে আমাদের জনগণের মধ্যে বা সামগ্রিকভাবে, যে সেখানে কি প্রাইম মিনিস্টার হিসেবে তাকে অ্যাড্রেস করা যেত না। সবচেয়ে বড় বাস্তবতা হচ্ছে যে জাতিসংঘের অধিবেশন আছে, সেখানে প্রধানমন্ত্রী যাবার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আমি যতটুকু জানি যে 21শে সেপ্টেম্বর তিনি যুক্তরাষ্ট্রে গিয়ে পৌঁছবেন। ফলে এখন এই ভারতের সফরের বিষয়টি যে হচ্ছে না, এটা মোটামুটি নিশ্চিত করা যাচ্ছে। কিন্তু ভবিষ্যতে ভারত এবং বাংলাদেশ দুই দেশকেই একটা জায়গায় বসা প্রয়োজন, যদি আমরা মঙ্গল চাই। আর যদি আমরা বিশেষ করে ভারতের পক্ষ থেকে উদ্যোগটা সম্মানজনক এবং যথাযথ না হয়, তাহলে তো বসার কোনো সুযোগ আমি দেখছি না। দেখুন, যে প্রশ্নগুলো উঠেছে যে আমাদের সংকটগুলো কোথায়, আচ্ছা পানির ন্যায্য হিস্যা, সীমান্ত সংকট, এরপরে আমাদের ট্রানজিট ট্রান্সপোর্ট, এগুলো নিয়ে অনেক বিষয় রয়েছে, দ্বিপক্ষীয় বিষয়। তো সেই বিষয়গুলো গত 15 থেকে 17 বছর কেন সমাধান হলো না? কারণ সেই সময় তো সবচেয়ে চমৎকার সম্পর্ক ছিল শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদী সরকারের। কেন হয়নি ওই রকম একটা চমৎকার সম্পর্ক দাবি করা হয়, যেটা সেই ধরনের সম্পর্ক থাকার পরে যেখানে হয়নি, সেখানে এখন মানে গণ অভ্যুত্থানের পরে একটা অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তারপরে নির্বাচন হয়ে তারেক রহমানের সরকার এলো। এই সরকারের সঙ্গে কি আওয়ামী লীগ সরকারের মতো সম্পর্ক গড়ে তুলবে বিজেপি সরকার? এটাও কিন্তু একটা বড় ধরনের প্রশ্ন। তো অনেকগুলো প্রশ্ন রয়েছে। তারপরেও আমি মনে করি যে কূটনীতির ক্ষেত্রে উইন উইন সিচুয়েশনটা দরকার। আমরা আমার লাভের জন্য সম্পর্ক করব, তারা তাদের লাভের জন্য করবে। কেউ যেন দাদাগিরি সুলভ আচরণটা না করে, বা কেউ যেন না মনে করে যে আমি সুপ্রিম। যেমন ভারতের গণমাধ্যমগুলো কি লিখছে, এইরকম লিখছে, আনন্দবাজারের মতো পত্রিকা লিখছে যে আবারও ছোট ভাই বাংলাদেশ, হ্যাঁ বড় ভাই ভারতের প্রতি অকৃতজ্ঞতা দেখালো। এটা কি হেডলাইন হতে পারে সাংবাদিকতার ভাষায়? তো এই রকম করে যদি ন্যারেটিভ ছড়ানো হয়, প্রোপাগান্ডা চালানো হয়, এবং গোয়েবলসীয় বয়ান আমরা যদি বারবার দেখতে থাকি, তাহলে তো ভয়াবহ সন্দেহ তৈরি হয় জায়গা থেকে। জি জি, আমি এই বিষয়টিতে সাইফুল আলম চৌধুরী আপনার একটু মন্তব্য, আর কিছু বলতে চান কিনা? না, ডেফিনেটলি এটা 2 বছর ধরে, 2.5 বছর ধরে একটা কিছু জিনিস আমরা কিছু সুবিধা আমরা পেতাম, সেগুলো হারিয়েছি। কিছু সুবিধা ভারত পেত, সেগুলো তারা হারিয়েছে ইন্টারিম গভর্নমেন্টের আমলে। যেমন আমাদের একটা বড় সুবিধা ছিল, কলকাতা বিমানবন্দরে আমাদের জন্য, আমাদের গার্মেন্টসের জন্য একটা আলাদা হাব ছিল, ডেডিকেটেড, যেটা ইন্ডিয়ান বিজনেসম্যানদের জন্য ছিল না, ওদের বিজনেসম্যানদের আপত্তি ছিল। তখন ওই সময় এটা কাটেল করে দেওয়া হয়। এটা একটা বিশেষ করে এখন আমাদের, আপনি লাস্ট কাপল অফ ডেজের উইকের আপনি রিপোর্টগুলো দেখবেন, আমরা কিন্তু ইউরোপে এবং আমেরিকায় গার্মেন্টসে আমাদের রপ্তানিটা কমে যাচ্ছে।
এখনও যদি আমরা পজিশনের দিক থেকে আছে, কিন্তু পরিমাণগত দিক থেকে আমাদের কমে যাচ্ছে। এটা হয়তো নানান কারণ হতে পারে। সো কিন্তু আগে আমরা ডেডিকেট, বিশেষ করে আপনি ফ্যাশন যে হাউসগুলা যারা ইনস্ট্যান্ট আপনার কাছ থেকে চায় বা 15 দিন 20 দিন 30 দিন করে, তাদের কিন্তু আপনি শিপে পাঠাতে পারবেন না, তাদেরকে পাঠাতে হবে বিমানে। সো ওই সুবিধাটা ছিল, এরকম ইন্ডিয়াও কিছু পেত, সো দেওয়া হয়েছিল। ফলে এই জিনিসগুলা আপনি সলভ না করলে, এই ধরেন আর দুদেশেই কিন্তু ভোটের রাজনীতিতে, বাংলাদেশেও ভোটের রাজনীতিতে ভারত একটা ফ্যাক্টর, আবার ইন্ডিয়াতে গেলে আপনি তাদের রাজনীতি, অভ্যন্তরীণ রাজনীতিতে বাংলাদেশ একটা ফ্যাক্টর, যেটা আপনার পশ্চিমবঙ্গের নির্বাচনে দেখেছেন। সো ফলে ইভেন তারপরে আপনি পুশ ইন পুশ ব্যাক দেখেছেন, এগুলো সব ভোটের রাজনীতির অনেকটা বড় ইফেক্ট পড়ে দুই দেশেই। ফলে আমার কথা হচ্ছে এইটা, এই ভোটের রাজনীতি আর দুই দেশের স্বার্থ দুই জিনিস, হ্যাঁ, দুই পাশে রেখে কূটনৈতিক, যেটা সবাই আমরা বলছি যে কূটনৈতিক আলোচনার সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দুই পক্ষকেই ডেফিনেটলি আন্তরিক হতে হবে। আপনি যদি আমাকে মানে যথাযোগ্য মর্যাদায় সম্মান দিয়ে কথা না বলেন, আমি কেন আপনাকে দেবো, বা মানে আমি যদি আপনাকে না দিই, আপনি কেন কথা বলছেন, বোথ পার্টির জন্যই। ফলে এটা আমার মনে হয় আমাদের চেয়ে যারা দুই দেশের ক্ষমতায় আছে, দুই দেশের জন্য দুই দেশ কতটা গুরুত্বপূর্ণ, এইটা দুই পক্ষই বোঝে। হ্যাঁ, হয়তো দে আর টেকিং টাইম, সেটা নিয়ে নিশ্চয়ই সামনের দিনগুলোতে আমাদের অপেক্ষা করতে হবে। জিওপলিটিক্যাল কিছু বিষয় আছে এখানে, তার মধ্যে আবার 5ই আগস্টের পরে নতুন একটা ইস্যু যোগ হয়েছে। জি, আমরা বিরতিতে যাব। কামরুল হাসান, আপনাকে বিদায় দিতে চাই, তবে তার আগে আপনার কি শেষ কিছু বলার রয়েছে কিনা? একটা ওই যেটা বলছিলেন যে ট্রান্সশিপমেন্টের যে ব্যাপারটা, সেটা হলো যে আপনার ভারত বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে আমার মনে হয় যে ভারতকেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। বিশেষ করে আমাদের গার্মেন্টস তো ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনার যে বিশেষ করে ফ্যাশন আইটেমস এর ক্ষেত্রে সেটা আসলে এয়ার শিপমেন্ট ছাড়া সম্ভব না, এবং আমাদের যে ঢাকা বিমানবন্দর, তার পক্ষে এই পরিমাণ কার্গো হ্যান্ডেল করা কোনোভাবেই সম্ভব না। আগে যেটা হতো যে ক্যারি করে কলকাতা এয়ারপোর্ট অথবা অন্য এয়ারপোর্ট গুলিতে নিয়ে যাওয়া হতো, সেখান থেকে এয়ারলিফট করা হতো। তো ওই একটা ব্যাপার আছে। আরেকটা হলো যে ভারত আসলে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের ব্যাপারে আমার মনে হয় যে প্রাক্তন প্রধানমন্ত্রীর সাথে তাদের সম্পর্কের কারণে তারা আসলে খুব একটা নাজুক অবস্থায় পড়ে গেছে, কিন্তু তারা যে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে খুবই সিরিয়াস, সেটার প্রমাণ হলো বাংলাদেশে তারা তাদের রীতির ব্যত্যয় ঘটিয়ে একজন অত্যন্ত সিনিয়র রাজনীতিবিদকে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে পাঠিয়েছে। এবং এই পাঠানোর মূল কারণটাই হলো যে সম্পর্ক, যে দুই দেশের সম্পর্ক, যে একটা আমার মনে হয় যে বাংলাদেশের মানে যে স্বাধীনতার পরে সম্পর্ক কখনো এই পর্যায়ে এত তলানিতে গিয়ে পৌঁছায়নি। সেই সব জন্য আমাদের বিরতিতে যেতে হবে। জি কামরুল হাসান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বিরতির সময় হয়ে গেছে। দর্শক, ছোট্ট একটি বিরতির সময় হচ্ছে, ফিরছি একটু পর, যুক্ত থাকুন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। স্বাগত নির্বাচিত খবরে। আজকের নির্বাচিত খবরগুলো নিয়ে আমরা আলোচনা করছি। এখন আলোচনা করতে চাই দুই জেলায় সড়ক দুর্ঘটনায় যেই 16টি প্রাণ ঝরে গেছে সেই খবরটি নিয়ে। ঢাকা 18টি প্রাণ ঝরে গেছে। ঢাকা সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন 9 জন এবং আহত হয়েছেন 20 জন, এবং এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। এদিকে নওগাঁ বগুড়া আঞ্চলিক মহাসড়কে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শ্রমিকদের চাপা দেয় যাত্রীবাহী বাস। এতে 7 জন নিহত এবং 16 জন আহত হয়েছেন। একই সড়কে বিকেলে প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী স্ত্রী নিহত হয়েছেন। এই খবরটি দেখে আসতে চাই, তারপরে আলোচনায় ফিরব। শুক্রবার সকাল 7:30টার দিকে সিলেটের ওসমানী নগরের কাশিকাপন এলাকায় বেঙ্গল পরিবহন ও ইউনিক পরিবহনের দুটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ইউনিক পরিবহনের বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। দুমড়ে মুচড়ে যায় বাসটি। এতে ঘটনাস্থলেই ইউনিক বাসের 8 যাত্রী নিহত হন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে 4 বছর বয়সী শিশু জাইফা ইসলামকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এই ঘটনায় এখন পর্যন্ত অন্তত 20 জন আহত হয়েছেন। সম্পূর্ণ দোষী বেঙ্গলের, এবং তাকে
মুখোমুখি সংকোচ হয়েছে। এবং আমি যখন আসলাম গাড়ির ভিতরে ঢুকলাম তখন মানুষের অবস্থা দেখে আমি নিজেই ঠিক থাকতে পারি না। আমাদের বাসে ইউনিক ছিল, আমাদের বাসে কোনো সমস্যা হয় রং ছিল না, রং ছিল হলে আপনার সিলভার বাসের রং ছিল। এরপর থেকে ভাই আমার মানে মাথার মধ্যে সেন্স টোটালি নেই। এদিকে দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচলে ধীর গতি থাকলেও বর্তমানে ঢাকা সিলেট মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ওসমানীনগর থানা এবং হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে আসে এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় আমরা ইউনিক পরিবহনের ভিতর থেকে স্পটে 7 জোড়া লাশ উদ্ধার করি এবং বাকি আরও অনেক যারা আহত ছিলেন তাদেরকে উদ্ধার করে ওসমানীনগর মেডিকেলে প্রেরণ করা হয়। এদিকে বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া এলাকায় কাজের আশায় বসেছিলেন শ্রমিকরা, কিন্তু তাদের অপেক্ষার প্রহর আর শেষ হয়নি। একটি বাস মুহূর্তেই নিভিয়ে দেয় তাদের সব আশার আলো। শুক্রবার ভোর 5:45টার দিকে নওগাঁগামী শাহ ফতে আলীর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ঢুকে পড়ে। ঘটনাস্থলেই নিহত হন 3 শ্রমিক। আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মৃত্যু হয় আরও 4 জনের। হতাহতদের বেশিরভাগ শ্রমিকের বাড়ি গাইবান্ধা, কুড়িগ্রাম ও সিরাজগঞ্জে। বাসটি একদম বগুড়ার দিকে ঘুরে গেছে ব্রেক করার কারণে এবং এখানে যে সকল ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের অধিকাংশই হলো শ্রমিক। আমরা প্রশাসন এবং সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করি, সরকার এবং প্রশাসন এগুলোর জন্য একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, ডিভাইডার দেওয়ার চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে এখানে 3 জন মারা গেছে, পরে আমরা শুনলাম যে হাসপাতালেও আরও 3 জন মারা গেছে। এদিকে দুর্ঘটনার পর থেকে সেখানে স্পিড ব্রেকার নির্মাণের দাবিতে বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা। প্রায় 4.5 ঘন্টা পর স্পিড ব্রেকারের কাজ শুরু হলে স্বাভাবিক হয় যান চলাচল। গাড়িটা নিয়ন্ত্রণ হারে খাম্বাতে মারে, খাম্বাতে হালকা লাগার পরে শ্রমিকরা ছিল সকালে জোনে যাবে, এই শ্রমিকদের গায়ের উপরে উঠে যায়। তাৎক্ষণিক 3 জন মারা যায় ঘটনাস্থলে, আর 4 জন মারা যায় হাসপাতালে। এদিকে আহতদের দেখতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে যান প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার মনোয়ারুল কাদের বিটু। আমি খবর পেয়েই দ্রুত এখানে ছুটে আসি, কারণ মাননীয় প্রধানমন্ত্রীও এই অ্যাক্সিডেন্টের খবরে অনেক উদ্বিগ্ন। অলরেডি এই অ্যাক্সিডেন্টের ব্যাপারে একটি তদন্ত কমিটি হয়েছে এবং এই ব্যাপারে যে খরচ এইসব ব্যাপারেও তারা জেলা প্রশাসন থেকে দেখবে। এবং এদিকে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে 3 সদস্যের তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে বগুড়া জেলা প্রশাসন। প্রিয়া কুন্ডু, 1 ন্যাশনাল ডেস্ক। আমরা প্রতিবেদনটি দেখছিলাম। আমাদের সাথে একজন যুক্ত হয়েছেন সড়ক নিরাপত্তা ও পরিবহন বিশেষজ্ঞ কাজী মোহাম্মদ সাইফুন নেওয়াজ। তাকে আগে যুক্ত করে নিতে চাই, তারপরে আলোচনাটি করব। কাজী মোহাম্মদ সাইফুন নেওয়াজ, আপনি যুক্ত থাকেন, আমরা আলোচনাটি করা অবস্থায় আপনার কাছে আসবো। সাইফুল আলম, আপনার কাছে আসি যে একদিনে 18টি প্রাণ ঝরল এবং আমরা শুরুতে যেই ঢাকা সিলেট মহাসড়কের যেই দুর্ঘটনাটি দেখছিলাম, মুখোমুখি বাস সংঘর্ষ এবং একটি বাসকে কিন্তু আমরা দেখছিলাম তারা অনেকটা ওভারটেক করা। এই যে তার বাম সাইডের মানে এদিক থেকে যেটা গাড়িটা যাচ্ছিল তার কিছু করার ছিল না এবং দ্রুত গতিতে তারা যে মহাসড়কে, যদি আমি বলি যে এই যে বাসের যেই দৌরাত্ম্য এবং যারা চালক রয়েছেন, আমরা অনেক বছর হয়েছে আমরা নিরাপদ সড়ক যে আন্দোলন দেখেছি, কিন্তু বছরের পর বছর এই যে আন্দোলন, এই যে আলোচনা সমালোচনা সবকিছু ছাপিয়ে গিয়ে এই সড়ক দুর্ঘটনা কি একটু কমছে বলে মনে হচ্ছে? এখানে অনেকগুলো বিষয় আছে। আচ্ছা, উনি হয়তো আরো ভালো বলতে পারবেন। একটা হচ্ছে বাংলাদেশের মানে অস্বাভাবিক মৃত্যুর মধ্যে সবচেয়ে আমার ধারণা সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি মরে। হ্যাঁ, এটা আপনি যেটা বলেছেন যে একদিন না, এখানে অনেকগুলো কারণ আছে। ধরেন আমরা ড্রাইভার থেকে দক্ষতা থেকে শুরু করে তাদের শিক্ষাগত যোগ্যতা, লাইসেন্সিং। আপনি মহাসড়ক বলছেন, বাংলাদেশে আসলে পিওরলি কোনো মহাসড়ক আছে? আপনি পার্শ্ববর্তী দেশ যে কোনো দেশে যান এবং আপনি ব্যাংকক যান, মানে আমি এশিয়ার মধ্যে থাকেন, আপনি মহাসড়ক যেটা বলছেন সেইখানে ভ্যান গাড়ি চলে কীভাবে, সেইখানে আপনার বাজার বসে কীভাবে? আপনি তো অ্যাটলিস্ট লুপ করে দিতে পারেন, তাই না? সো ফলে আপনি মহাসড়ক বলছেন কিন্তু এটা এখানে বাজার বসে, ওখানে শ্রমিক রোডে থাকে কেমনি? মহাসড়ক মানে হচ্ছে বাড়ি থেকে কোথাও ঢুকতে পারবেন, এটা মহাসড়ক। এটা ডেডিকেটেডলি আপনি এই যে পদ্মা সেতুর এখানে যেরকম, হ্যাঁ, পদ্মা সেতুর পরে আগে পরে সেরকম। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এটা হচ্ছে পিওরলি মহাসড়কের কনসেপ্ট। আপনি মহাসড়কে আপনি আবার গাড়িতে আমাকে 40-তে চালাইতে বলতে পারেন না, এটাও আবার আছে। হ্যাঁ, মহাসড়ক গাড়িতে 40-তে চলবে না।
সো 40-তে চলে ওর পিছনে গাড়ি আমাকে মেরে দিবে। তো কিন্তু আমার আসলে সড়কই না, মহাসড়ক হবে করতে গিয়ে। তো এগুলো অনেকগুলো কারণ আছে, কিন্তু এইটা নিয়ে কারো মাথা ব্যথা থাকে না যখন অনেকগুলো হয়। অথবা যেমন যেদিন দেখবেন যে সাইফুর রহমান রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলেন, সাবেক অর্থমন্ত্রী, হ্যাঁ, দুর্ভাগ্য হচ্ছে যে সড়কটা মারা গেছিলেন ওই সড়কটা ওনারই, মানে উনি মন্ত্রী থাকার সময় করা আর কি, হ্যাঁ, সেদিন সেটা লিড হচ্ছে। কিন্তু প্রতিদিন এই যে মরে খুব বেশি বড়, এবং কালকে পত্রিকা দেখবেন এটা লিড হয়তো খুব বেশি পত্রিকা লিড হবে না, হয়তো গ্রাম বাংলার পেজে ইয়ে হবে। ফলে আমরা যে এটাকে ইস্যু হিসেবে মনেই করি না এবং স্বাভাবিকভাবে মেনে নিয়েছি, বাংলাদেশের মানুষ তো মরতেই পারে, এরকম একটা আমরা মেনে নিয়েছি আর কি। তো ফলে এর থেকে বের হওয়ার উপায় কি আমি আসলে আমার জানা নাই যে আমাদের, কারণ আমরা যারা নীতি নির্ধারক বলি, আমরা যারা প্রেশার গ্রুপ বলি, ধরেন মিডিয়াকে, কেউ এই জিনিসটাকে গুরুত্ব দিচ্ছে না। ফলে প্রশাসন না, কেউ না, ফলে এটা এক ধরনের আমাদের কপালের লেখন হয়ে গেছে আর কি। জি, আমিরুল মোমিন, সড়কে নিরাপত্তার জন্য যে আইনে প্রতিরক্ষামূলক ব্যবস্থাগুলো আছে সেগুলো প্রতিপালন হচ্ছে কিনা সেটা দেখভাল করার কোনো কর্তৃপক্ষ আছে বলে তো মনে হচ্ছে না। একটা পরিসংখ্যান যদি বলি যে গত 2025-এ 9,111 জনের মৃত্যু হয়েছে সড়কে, আর যদি নৌপথ বিবেচনা করি তাহলে 9,774 জন। তো 10,000-এর মতো মানুষ কেবলমাত্র এই সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। এটা মৃত্যু বললে ভুল হবে, হত্যাকাণ্ড। কতগুলো মানুষের স্বপ্ন আজকে শুক্রবারের ছুটির দিনের সকালে ঝরে গেল, মানে ভয়াবহ একটা মর্মান্তিক ঘটনা। তো এই ঘটনাগুলো কেন হচ্ছে? এই ঘটনাগুলো হবার পর যে তদন্ত কমিটি হচ্ছে, সেই তদন্ত কমিটির সুপারিশ কি, সেই সুপারিশগুলো কি বাস্তবায়ন হয়? এগুলো আসলে বড় ধরনের প্রশ্ন। দেখুন, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। একটা হচ্ছে যে অদক্ষ চালক, ফিটনেসবিহীন গাড়ি, ভাঙাচোরা সড়ক, এরপরে আইন মান্য না করা। সামগ্রিকভাবে প্রতিনিয়ত সচেতনতা তৈরি করবার জন্য নাগরিক সমাজের পক্ষ থেকে দাবি উঠানো হলেও সচেতনতা এবং আইন মেনে চলার যে প্রবণতা আমাদের জনগণের মধ্যে যেমন নেই, একইভাবে রাষ্ট্রের পক্ষ থেকে শক্ত উদ্যোগ নেই। এই যে ঘটনাটি ঘটল, এই ঘটনার পরে কঠোর কোনো ব্যবস্থা কি হবে? কি কি কারণ ছিল? আমরা যে ভিডিওটি দেখলাম, ভয়াবহ এরকম একটা সড়কে এই যে ওভারটেকিং করলো, এটা কারণটা কি? মানে কি প্রয়োজন ছিল? এতই কি তাড়া? মানে এখানে ক্রেজিনেস দেখানোর কি মানে ছিল? এই যে ড্রাইভাররা যেটা দেখালো, এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে যে আইনের শক্ত প্রয়োগ নেই। একটা সড়ক দুর্ঘটনার পরে দায়ীদের মৃত্যুদণ্ড দেয়া হবে, কিন্তু আপনি কি বলতে পারেন, আমি কি বলতে পারি কজনের মৃত্যুদণ্ড হয়েছে? দিনের পর দিন এইসব মামলা দীর্ঘসূত্রিতার বেড়াজালে পড়ে আছে। ফলে যখন আমি দেখছি যে আইনের শিথিলতা, তখন কিন্তু এই ধরনের ঘটনা বেশি হচ্ছে। তো এই জন্য আমি আবারও সরকারের কাছে বলবো যে সড়কে নিরাপত্তার জন্য যেন আন্তরিকভাবে উদ্যোগী হয় সরকার, জনগণেরও সচেতনতা যেন থাকে, তাহলে আমার মনে হয় যে কিছুটা হলেও কমতে পারে। কিন্তু এইসব কেবলই কথার ফুলঝুরিই মনে হয় দিন শেষে। আমরা তো প্রতিনিয়তই আলোচনা করি এবং সমালোচনারও চেষ্টা করি। এবারে কাজী সাইফুন নেওয়াজ, আপনার কাছে জানতে চাইবো যে এই যে আমরা অনেক সরকারি দেখছি এবং এই সাম্প্রতিক 2 বছর বা 3 বছরের সময়কালীন 3টা সরকারকে দেখলাম, কিন্তু সড়ক দুর্ঘটনা এবং এতে নিহত বা আহতের যে পরিসংখ্যান বা যে চিত্র, তাতে কি আপনি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন? ধন্যবাদ। আসলে কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না, এবং আমি যদি আজকের দুর্ঘটনাকে কেস স্টাডি হিসাবে ধরি, দেখেন আজকে সিলেটে যে দুর্ঘটনা ঘটলো, এখানে দুটি বিষয় ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ওভারটেক করছিল এবং স্পিডিং ছিল, ওভার স্পিডিং। এখন এই দুটো ব্যাপারের জন্য আমরা বলতে পারি যে চালক দায়ী, কিন্তু যদি আমি চালককে দায় করে ছেড়ে দিই তাহলে আমাদের ইনভেস্টিগেশনটা ভুল হবে। কারণ কি, আমাদের খুঁজে বের করতে হবে যে চালক ওভার স্পিডিং করছে কেন, সিস্টেমের কোথায় কোথায় গলত রয়েছে যা কিনা চালককে স্পিডিং করতে বাধ্য করছে। একটু খেয়াল করে দেখেন, যদি আমি স্পিডিং কথা চিন্তা করি, আমাদের কিন্তু স্পিড লিমিট গাইডলাইন রয়েছে 2024, কিন্তু এই কোন সড়কেই দেখা যাচ্ছে আমরা খুব অল্প কিছু সড়ক ছাড়া বেশিরভাগ সড়কেই কোনো স্পিড লিমিট সাইন নাই, এবং সেটা মনিটর করার জন্য, অর্থাৎ কাউকে না কাউকে এনফোর্স করার জন্য স্পিড ওভার স্পিডিং করছে কিনা সেটা কিন্তু আমাদের অপ্রতুলতা রয়েছে। সেকেন্ড হচ্ছে যে খেয়াল করে দেখবেন চালকরা স্পিডিং করে দুটো কারণে, একটা হচ্ছে অনেক সময় খামখেয়ালি, আরেকটা হচ্ছে যে তাদের উপর সিস্টেমের একটা চাপ থাকে। চাপটা কি, দ্রুত ট্রিপ কমপ্লিট করার। আপনি খেয়াল করে দেখবেন আপনার দুর্ঘটনা বেশি ঘটে যখন কিনা টানা ছুটি থাকে, যেমন ঈদের ছুটি, ঈদুল ফিতর, ঈদুল আজহা, তারপরে এই যে এই সপ্তাহে কিন্তু একটা টানা ছুটি গেল,
তো এই সময়টায় দেখা যাচ্ছে যে আমাদের চালকরা যেটা হয় অনেক সময় ওভার ডিউটি করে কেন? কারণ হচ্ছে আমাদের সিস্টেমটা হচ্ছে এমন যে পরিবহন ব্যবস্থায় 100টা বাস 100টা মালিক, হয়তো একই ব্যানার কিন্তু মালিক হচ্ছে ভিন্ন ভিন্ন, প্রত্যেকেই চায় তার প্রফিটটা ম্যাক্সিমাইজ করতে। আমি এমন অনেক মালিক দেখেছি তার মাত্র একটা বাস, এবং সে একটা বাস কেন রেখেছে? কারণ ওই যে মালিক সমিতি বা কোনো সংগঠনে তার একটা পদ বা ইত্যাদি রাখার জন্য বাসটা প্রয়োজন, সে বাসটা চালায় শুধুমাত্র ছুটির সময়গুলোতে যাতে প্রফিটটা পাওয়া যায়। এরকম অনেক ক্ষেত্রে রয়েছে। এখন যখন এই সিচুয়েশনটা আছে, এটা যখন আমাদের অবস্থা, তখন সবাই চায় তার লাভটা ম্যাক্সিমাইজ করতে। তখন লাভ বা প্রফিট কিভাবে ম্যাক্সিমাইজ করবে? যত বেশি ট্রিপ দেওয়া যায়, যত বেশি ট্রিপ কিভাবে দিবে? ওভার স্পিডিং যদি করতে পারি, কত কম সময়ে আমার হচ্ছে যে আমি ট্রিপ কমপ্লিট করতে পারবো, এই চাপটা চলে আসে চালকের উপরে। চালককে দেখা যাচ্ছে ফর্মালি ইনফরমালি তার কাজই হচ্ছে যত তাড়াতাড়ি সে ফিরতে পারবে তত তাড়াতাড়ি আরেকটা ট্রিপ নিতে পারবে। এই যে সিস্টেমটাকে আমরা গলদ রেখে দিয়েছি, এখন এই সিস্টেমে কিন্তু দেখেন আপনি অনেকেই কিন্তু দেখা যাচ্ছে কোন চালকেরই কিন্তু আপনি দেখবেন নির্দিষ্ট বেতন কাঠামো নাই, তারপর হচ্ছে চালকদের কোনো নিয়োগপত্র নাই, তার কোনো কর্মঘণ্টা নাই। ফলে এই সুযোগটাই কিন্তু দেখা যাচ্ছে তাদেরকে বেপরোয়া হতে বাধ্য করে। এক, দুই হচ্ছে আপনি যদি ভেহিকেলটার দিকে দেখেন, আমাদের দেশে এখনো পর্যন্ত স্লিপিং কোচের কোনো অনুমোদন নাই। সাধারণত করে কি জানেন? সিঙ্গেল ডেকারের যে বাসগুলো সেগুলোকে কিন্তু দেখা যাচ্ছে ওই কোনো একটা ওয়ার্কশপে নিয়ে, এই কামরাঙ্গীরচরের দিকে বা বিভিন্ন জায়গাতে ওয়ার্কশপ রয়েছে, তারা করে কি সিঙ্গেল ডেকারের বাসটাকে ভেঙে এটাকে ডাবল ডেকার করে। ফলে দেখা যায় ভারসাম্য নষ্ট হয়, চালক মানে বাসে খুব দুলনি হয়, কন্ট্রোল করা যায় না। একটু খেয়াল করে দেখবেন এই যে ওভারটেক করছিল বাসের যে ডাবল ডেকার স্লিপার বাসটা, আমি শিওর এটার কোনো অনুমোদন নাই, এবং সেটা কিন্তু আসলে আপনার ওভারটেক কমপ্লিট করতে পারে নাই। কারণ এটা এই ধরনের বাসগুলো নিয়ন্ত্রণ করা চালকের জন্য খুব কষ্ট। অনেক সচেতন চালক এই ধরনের বাস চালাতেও চায় না। এখন আমার প্রশ্ন হলো, এই যে একটা ডাবল ডেকারের বাস চলছে, এবং আজকে আমি যখন কথা বলছি এই সময় আমাদের মহাসড়কে অনেক ডাবল ডেকার স্লিপার বাস চলছে, অনেকের অনেকগুলোর অনুমোদন নাই। এগুলো কি একদিনে চলছে? কারো না কারো তো দেখার কথা। পৃথিবীর এমন কোন দেশ আছে যেখানে আপনি চাইলে একটা অনুমোদনহীন একটা গাড়ি দিনের পর দিন চালাতে পারেন, কেউ আপনাকে দেখবে না, কেউ কোনো বাধা দিবে না, কিন্তু এখানে সেটা সম্ভব। এবার আসেন যদি আমি ওভারটেকিং এর কথাটা বলি, দেখেন ওভারটেকিংটা অবৈধ না, ওভারটেকিং করা প্রয়োজন রয়েছে, ওভারটেকিং করতে হয়, কিন্তু আমাকে জানতে হবে নিরাপদ ওভারটেকিংটা কি। আমাদের চালক যে নিয়োগ প্রক্রিয়া, খেয়াল করে দেখেন আমাদের চালকের নিয়োগ প্রক্রিয়াতে কোথাও ড্রাইভিং স্কুল থেকে মানে শেখার, তা যে গাড়ি চালানো তো শুধুমাত্র স্টিয়ারিং হুইলটা নিয়ে বসা নাই, এটা হচ্ছে ডিফেন্স ড্রাইভিং, সেফ ড্রাইভিং এর কিন্তু বিষয়। কোনো প্রতিষ্ঠান নাই, আছে ড্রাইভিং স্কুলগুলো রয়েছে, কিন্তু ড্রাইভিং স্কুলগুলোতে দেখা যাচ্ছে আপনার শেখাটা বাধ্যতামূলক না। মানে অর্থাৎ সরকার কিন্তু বাধ্য করছে না আপনাকে আমাকে আপনি ড্রাইভিং স্কুল থেকে শিখেন, বরঞ্চ আমরা ওস্তাদের কাছ থেকে, যিনি হয়তো গাড়ি চালাতে আগে পারেন, তার সাথে একটু সখ্যতা করে কিন্তু গাড়ি চালানো শেখা যায়। পৃথিবীর এমন কোনো দেশ নাই যেখানে আপনার ড্রাইভিং স্কুল ছাড়া সে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে পারে। পৃথিবীর যে সমস্ত দেশগুলো ভালো ভালো এক্সাম্পল তৈরি করেছি, এমনকি যারা হচ্ছে আমাদের থেকে অনুন্নত দেশ, কিন্তু ড্রাইভিং লাইসেন্সিং প্রক্রিয়াটা অনেক তাদের কঠিন, এতটাই কঠিন যে অনেক ক্ষেত্রে একটা পিএইচডি ডিগ্রি পাওয়ার চাইতেও একটা ড্রাইভিং লাইসেন্স পাওয়াটা অনেক কঠিন। কারণ এখানে থিওরি ক্লাস করতে হয় নির্দিষ্ট 30 ঘন্টা 40 ঘন্টা, তারপরে আবার প্র্যাকটিক্যাল করতে হয়, ফেল করলে কখনোই লাইসেন্স পাওয়া যাবে না। সেই জায়গাতে আমাদের লাইসেন্সিং প্রক্রিয়াতে কিন্তু সে কতটুকু জানলো কতটুকু মানলো এটার কোনো বালাই নাই। তো এই জায়গাতে দেখেন আমরা কিন্তু বলতেই পারি যে আসলে এই যে একটা দুর্ঘটনাকে আমি যতটুকু দেখেছি শুনেছি, তদন্ত কমিটি গঠন করা হয়েছে, এটা ভালো। তদন্ত কমিটি শেষ পর্যন্ত চালককে দায়ী করবে, যেটা আরো গত 100টা দুর্ঘটনায় চালককেই দায়ী করা হয়েছে। দুর্ঘটনা কমেনি। কেন কমেনি জানেন? কারণ আমি ব্যক্তিকে মানে চালক একটা মাত্র লাস্ট পার্ট, আমি সিস্টেমের একটা মাত্র অংশকে আমি দেখছি, কিন্তু সিস্টেমের পেছনে যে বিশাল একটা অংশ যেটা কিনা চালককে বাধ্য করছে স্পিডিং করতে, যেটা কিনা হচ্ছে যে চালককে আপনার অনিরাপদ করে তুলছে, তাকে আমি সেই জায়গাটা ঠিক করছি না। সেই জায়গা ঠিক না করলে কোনোদিন দুর্ঘটনা কমবে না। আমি যদি
আমি যদি আমার সড়কে যদি আমি স্পিড লিমিট সাইন মার্কিং না বসাই এবং সেটা মনিটর না করি, আরেকটা ব্যাপার বলি, প্রত্যেকটা পরিবহনে কিন্তু স্পিড গভর্নর সিল থাকা বাধ্যতামূলক। কারণ হচ্ছে স্পিড গভর্নর সিল থাকলে চাইলেও আপনি একটা নির্দিষ্ট গতিসীমার বেশি তুলতে পারবেন না, কিন্তু চালক বা মালিক তারা এই স্পিড গভর্নর সিলটাকে কেটে ফেলে যাতে সে স্পিডিংটা করতে পারে। দেখেন, এটা কিন্তু আসলে বিআরটিও জানে, মালিকও জানে, চালকও জানে, আমরাও সবাই জানি, কিন্তু কেউ এটাকে বাধ্যতামূলক করে না, ফলে স্পিডিং বাড়ে। আমি বলবো যে আসলে এই যে দুর্ঘটনা ঘটলো এটা চালকের ভুল যদি বলি, আমি একটা মাত্র কারণকে আইডেন্টিফাই করলাম, কিন্তু সিস্টেমের আরো যে 10টা জিনিস রয়ে গেছে সেটা তো এক্সিস্টিং করছে। বেশি দিন আমি এই দুর্ঘটনা আটকে রাখতে পারবো না, আরেকটা দুর্ঘটনা ঘটবে। আমাকে স্পিড লিমিট কন্ট্রোল করতে হবে, মনিটর করতে হবে, আমাকে হচ্ছে যে চালকে একটা সুস্থ পরিবেশ দিতে হবে গাড়ি চালানোর। চালকের কোনো কর্মঘণ্টা নাই, এভাবে চলতে পারে না। চালক জানেই না সে আজকে গাড়ি চালাচ্ছে, কালকে সে চালাতে পারবে কিনা, ফলে সে আজকে দিনের জন্যই সে কিন্তু ইনকামটা করার চেষ্টা করে, ফলে এইভাবে হয় না। শ্রম ঘন্টা চালক সরকারের শক্ত অবস্থান আমরা দীর্ঘদিন সরকার বলার পরেও দেখতে পাচ্ছি না। কাজী সাইফুল নেওয়াজ, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আমাদের সময় দিয়েছেন। দর্শক, আরেকটি বিরতি নেওয়ার সময় হয়েছে, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আবারও স্বাগত নির্বাচিত খবরে। এবারে আলোচনা করব কিছুক্ষণ আগে যে খবরটি আমরা হাতে পেয়েছি, কানাডার টরন্টো থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রোমের ফিউমিনিচিও বিমানবন্দরে জরুরি অবতরণের পর গ্রাউন্ডেড করা হয়েছে। এতে থাকা 256 যাত্রী দীর্ঘ সময় ধরে দুর্ভোগে পড়েছেন। প্রায় 8 ঘন্টা উড়োজাহাজে অবস্থানের পর বাংলাদেশ সময় রাত 8:30টার দিকে যাত্রীদের বিমান থেকে নামিয়ে হোটেলে নেওয়া শুরু হয়েছে। একজন যাত্রী আমাদের সাথে যুক্ত হয়েছেন, নাইম হোসেন। নাইম হোসেনের কাছে আমরা আগে জানতে চাই, আপনাদের এখন কি অবস্থা একটু জানাবেন। সংকট কমতে কতক্ষণ লাগতে পারে, কোনো নির্দেশনা পেয়েছেন কিনা? জি, আসসালামু আলাইকুম। আমাদেরকে এখানে বিমান থেকে নামানো হয়েছে রোমের সময় বিকাল 5:30টায়। 5:30টায় নামানোর পরে আমাদের হচ্ছে রোম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ট্রানজিটের যে ওয়েটিং রুমে হচ্ছে আমাদের সকল প্যাসেঞ্জারকে এখানে রেখে দেওয়া হয়েছে। আমাদের এখানে লাউঞ্জ অ্যাক্সেস বা হোটেল অ্যাক্সেস কোনো কিছুর কোনো ব্যবস্থা এখন পর্যন্ত করা হয়নি, এবং কি আমাদের সর্বশেষ খাবার প্রদান করা হয়েছিল রোমের সময় সকাল 9টার সময়, আর এখন রোমের সময় রাত 9টা বাজতেছে। অলমোস্ট 12 ঘন্টা আমাদের এখানে খাবার দাবারের কোনো ব্যবস্থা করা হয়নি টিল নাও। এখানে অনেক বৃদ্ধ বয়স্ক লোক আছে, কিছু হার্টের পেশেন্ট আছে, কিছু ইনফ্যান্ট বেবিস আছে। তাদের ব্যাপারে কোনো রকমের কোনো পদক্ষেপ আমি এখানে নিতে দেখতেছি না। আমাদের এখানে যতজন প্যাসেঞ্জার আছে তাদের মধ্যে একজনও এখানে বিমান বাংলাদেশের কোনো কর্মী বা এখানকার কোনো গ্রাউন্ড অপারেশনের কোনো লোক বা কোনো প্রতিনিধি কেউ আমাদের এখানে নাই, যে যার সাথে আমরা সরাসরি এখানে কথা বলতে পারবো এবং কি আমাদের সমস্যাগুলো সলিউশনের জন্য তাকে আমরা বলতে পারবো বা কোনো গাইডেন্স তারা যাতে আমাদেরকে দিতে পারে, এরকম কোনো কিছু এখন পর্যন্ত আমাদের এখানে নেই। আমরা এখনো স্টিল না ওয়েটিং এ আছি যে আমাদের এখানে ট্রানজিট ভিসা কখন দিবে। এই ট্রানজিট ভিসার জন্য আমরা এখনো বসে আছি যে ট্রানজিট ভিসা দিলে দেন হচ্ছে আমরা একটা হোটেল অ্যাক্সেস পাবো, বা হোটেল অ্যাক্সেস পাবো কি পাবো না সেটারও এখন পর্যন্ত আমাদের কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি। জি, আপনাদের যেই ট্রানজিট ভিসা, সেই ভিসা পাওয়ার ক্ষেত্রে সেখানে যেই দূতাবাস রয়েছে সেগুলোর সাথে কি যোগাযোগ হয়েছে কিনা, এরকম কোনো তথ্য কি আপনাদেরকে জানানো হয়েছে? এখানে আমাদের সাথে বিমান বাংলাদেশের প্রতিনিধি কমিউনিকেশনটা একদমই চিকন একটা রাস্তা দিয়ে চলতেছে। তারা আমাদেরকে কোনো ক্লিয়ার ইনফরমেশন প্রপারলি দিচ্ছে না যে কোনো দূতাবাসের সাথে তারা কোনো যোগাযোগ করেছে কিনা বা আমাদের ট্রানজিট ভিসা স্ট্যাটাসটা কিভাবে কি প্রসেস করবে, আমরা এগুলোর ব্যাপারে কোনো কিছু এখন পর্যন্ত জানি না। জি, নাইমা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের অনুষ্ঠানের সময়ও শেষ হয়ে এসেছে। আসলে দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। এই বিষয়ে যদিও আলোচনা ছিল, নিশ্চয়ই পরবর্তী কোনো আয়োজনে আপনাদের সাথে আবারও আমাদের আলোচনা হবে। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি নির্বাচিত খবর। কাল আবারও দেখা হবে। শুভরাত্রি।